আমি খুব ওপেন কথা বলি, এইজন্য আমাকে অনেকে অপছন্দ করতে পারে, কিন্তু আমি বলতে পছন্দ করি। কেন আমি পছন্দ করি? কারণ আমার আসলে ইটস নট মাই ব্রেড অ্যান্ড বাটার এনিমোর। সো আমি খুব ওপেন কথা বলি, সিন্ডিকেট হওয়া যাবে না। আমাকে নিয়ে কি কেউ ভাবছে এরকম? অপি আপুকে নিয়ে কেউ ভাবছে এরকম? না। ভাবলাম যে আমি একটা কিছু করি। তো আসলে অনেস্টলি বলি যে দীর্ঘদিন তো অ্যাক্টিং করলাম। অ্যাক্টিংয়ের যে জায়গাটা এখন হয়েছে যে আমরা তো আসলে একটা সময় বা একটা বয়সে এসে পৌঁছেছি। আমাদের এখন ওই মাসে ৩০ দিন বা মাসে ২০ দিন কাজ করার সিচুয়েশন নাই। আমরা হয়তো বছরে ১টা করলাম, ২টা করলাম, ৫টাই করলাম, কিন্তু এর বেশি না। তাহলে একটা নতুন কিছু করি যেটাতে আমি একটু ব্যস্ত থাকবো, এবং সেটা হয়তো বা আমার কিছুটা আমার কাজ রিলেটেড। এবং আমি সবসময়, যেটা আমি এর আগের ইন্টারভিউতেও বলেছি, যে আমার না সবসময় মনে হয় কি আমি একটা মিষ্টি খাবো, এটা আমি ভাগ করে ৪ জন মিলে খাবো। হ্যাঁ, কি আমি একটু বিরিয়ানি নিয়ে এসেছি, আমি ওকে একটু দিব, ওকে একটু দিব, তারপর আমি খাবো। সো একেকটা মানুষ তো বাই নেচার একেক রকম হয়। তো আমি সেরকমই। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি যদি এরকম একটা কিছু করি, সেখানে আমি একজন উদ্যোক্তা তো হবই, সেই সাথে আমি কিছু সোশ্যালি, আমি কমিউনিটিতে কিছু কন্ট্রিবিউট করতে পারবো। কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো? এই যে আমার সাথে ১০ জন ২০ জন মেয়ে কাজ করবে। এই এই মেয়েগুলো তার পরিবারকে সাপোর্ট করবে। আপনাদের যদি সহযোগিতা থাকে, উপরওয়ালার, সবার আগে আমি ওনার কথাই বলবো যে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, আমরা যদি এটাকে বড় করতে পারি, সো এখানে যত মানুষ কাজ করবে ততগুলো ফ্যামিলি সাপোর্ট পাবে। সো সেভাবে করে আমি একটা কমিউনিটিতেও, সোশ্যালিও আমি কন্ট্রিবিউট করতে চাই, এবং আমি নিজে ভালো থাকতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আপু, আমরা জানি দীর্ঘদিন ধরে আপনি বাইরে বসবাস করতো, তো মনে হয় বিজনেস আপনি সময় দেওয়ার ব্যাপারটা কীভাবেই করেন? এখন যেহেতু আমি রেগুলার কাজ করি না, আর এখন আমার বাচ্চারা মাশাআল্লাহ খুব ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, তারা নিজেদেরটা নিজেরা করতে পারছে। সো অবশ্যই আমাকে সময় দিতে হবে। আর দিনের শেষে ভাইয়া সত্যি কথা বলি, এখানে তো টাকা লগ্নি করা হয়েছে। হ্যাঁ, বেশ ভালো একটা টাকা লগ্নি করা হয়েছে। তো যেখানে টাকা লগ্নি করা হয়েছে, সেখানে অবশ্যই আমাকে সময় দিতে হবে। কারণ এখানে আমি, যেহেতু আমার নাম এখানে অলরেডি চলে গেছে, তো সময় না দিলে তো কোনো কিছুই ভালো হয় না। আমি যদি সময় না দিই, আমি অ্যাক্টিং ভালো করতে পারবো না। আমি যদি বাচ্চাদেরকে সময় না দিই, আমি ভালো মা হতে পারবো না। আমি যদি আমার সংসারে সময় না দিই, আমি ভালো বউ হতে পারবো না। ঠিক একইভাবে আমি যদি আমার এই সেলুনে সময় না দিই, আমি ভালো উদ্যোক্তা হতে পারবো না। সো আমাকে অবশ্যই সময় দিতে হবে, এবং আমি দিব ইনশাআল্লাহ। দীর্ঘ অনেক বছর যাবৎ অভিনয় ছিলেন, বিয়ে সংসারের পর অভিনয় সেভাবে দেখা যায় না, অভিনয়কে কতটা মিস করেন? মাঝে, মাঝে মিস করি। অনেক মিস করি তা না। কারণ কি ভাইয়া, ধরো যে আমরা কিন্তু যখন অ্যাক্টিংটা আমরা কমিয়ে দিয়েছি, বা অলমোস্ট আমাদের জায়গা ছেড়ে আমরা অন্য জায়গায় প্রায়োরিটি চুজ করেছি, তখন যেটা হয়েছে যে অলরেডি আমরা স্যাচুরেটেড সিচুয়েশনে, মানে কাজ করতে, 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 করতে আমরা টায়ার্ড হয়ে গেছি যে এখন একটু ব্রেক নেই। সো তখন আমরা ব্রেকটা নিলাম। হ্যাঁ, ব্রেকটা নিয়ে আমি অন্য একটা জায়গায় প্রায়োরিটি দিলাম, সংসার, বাচ্চা, ঘর। তারপরে আমি আবার ব্যাক করলাম। সো মেয়েদের ক্যারিয়ারে কখনো আসলে যে রেল লাইনের মতো স্মুথ যায় না, অলওয়েজ আপস অ্যান্ড ডাউনস যায়। মিস করি খুব একটা না, তবে মাঝে মাঝে মনে হয়, কলিগদের কথা মনে হয়, আড্ডার কথা মনে হয়। তবে ভালো একটা ক্যারেক্টার টেলিভিশনে দেখলে তখন মনে হয় যে এই ক্যারেক্টারটা হয়তো বা আমি আর একটু ভালো করতে পারতাম, বা এই ক্যারেক্টারটা আমি করলে হয়তো বা এভাবে করতাম। সামটাইমস আমি মিস করি। তবে সত্যি কথা বলতে কি ভাই, আমি সারাটা জীবন, আমার মনে আছে আমি ১৫ বছর, ১০ বছর আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ব্যস্ততা আমাকে দেয় না মুক্তি। হ্যাঁ, ব্যস্ততা আমাকে দেয় না মুক্তি। কারণ হচ্ছে যে আমি আমার জীবনে খুব অল্প বয়স থেকে কাজ শুরু করেছি। সবসময় দেখা গেছে যে কিছু না কিছু নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। সো ব্যস্ততার কারণে আমার এমন অবস্থা হয়েছে যে আমার সুখ করারও কোনো কিছু নিয়ে সময় থাকে না, কোনো কিছু নিয়ে আমার শোক করারও সময় থাকে না, আমার কোনো কিছু মিস করারও সময় থাকে না। সো আই লিভ মাই লাইফ, আই এনজয় মাই লাইফ, আই এনজয় মাই মাদারহুড। আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমি খুব এনজয় করি। তোমার ভাইয়া আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, তুমি জানো, তোমরা জানো ও নিউ ইয়র্কে থাকে। হি ইজ এ ডিটেকটিভ দেয়ার। সো ও আমাকে একদম মানে বটগাছের মতো ছায়া দিয়ে রাখে চারিপাশে, যাতে আমার কখনো কোনো সমস্যা না হয়। সে আমাকে তার মাথার মুকুট বানিয়ে রেখেছে। সো যে জায়গা থেকে হচ্ছে যে আমি আমার প্রতিটা সেকেন্ড আমি খুব এনজয় করি, এবং আমি প্রতিটা সেকেন্ড আমি উপরওয়ালার কাছে আলহামদুলিল্লাহ শুকরগুজার করি। তোমরা আমার পাশে থাকো ভাইয়া, আমি ভালো কিছু করতে চাই। অবশ্যই, আমাদের অবশ্যই দোয়া আছে। আপু, এই যে মানে সুদূর আমেরিকাতে থাকেন, সেখানেও কিন্তু আপনার অনেক কলিগ আছে যাদের সাথে অভিনয় করেছেন হ্যাঁ। বা চেনা জানা তাদের।
ওইখানে যাওয়া মানে তাদের সাথে যোগাযোগটা কিরকম হয়? অনেক যোগাযোগ হয়। আরেকটা কথা ভাই, সত্যি বলতে কি, বাংলাদেশের মানুষের যোগাযোগের থেকে কিন্তু ওখানে বেশি হয়। কারণ কি, ওখানে তো অল্প মানুষ এবং ওরা দেশকে খুব মিস করে। তখন দেখা যায় যে একটা দাওয়াত দিলে, কেউ একটা দাওয়াত দিলে সবাই কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করে। কেন? যে ওই দাওয়াতে গেলে সবাই সবার সাথে দেখা হবে, একটা আনন্দ হবে, একটা হৃদ্যতা হবে, যেটা আমি বাংলাদেশে পাই না। একজন দাওয়াত দিলে, আজকে আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে অনেকে এসেছে, অনেকে, কিন্তু ইউজুয়ালি দেখা যায় কোনো দাওয়াতে কাউকে দিলেই আচ্ছা দেখি, আচ্ছা ট্রাই করব, আচ্ছা পারবো কি না জানাবো, মানে ওই যে আত্মার যে একটা টান, হৃদ্রতা, এটা অনেক কমে গেছে বাংলাদেশে, যেটা কিন্তু বিদেশে নাই। বিদেশে যখনই আমরা একটা কোনো প্ল্যান করি, নওশীন, টনি ভাই, কি রোমানা, কি বিপাশা আপু, বা যারা আছে অনেকেই আছে আপনারা জানেন, তো মিলা, আরও অনেকেই, তো সবাই, শ্রাবন্তী, তমাল আপু, তারপরে আমাদের শিন বকুল আন্টি, মোনালিসা, নাফিজা, তো বলে শেষ করা যাবে না, বিন্দু তো আসা যাওয়া করে, তো এতগুলো আর্টিস্ট। কিন্তু যখনই আমরা একটা কোনো বন্যা মির্জা, আমরা কোনো একটা গেট টুগেদার করি, দেখা যায় ছুটে সবাই চলে আসছে, সবাই কাজ ম্যানেজ করে, টাইম ম্যানেজ করে। কেন? যে আমরা সবাই সবার সাথে দেখা করবো। এই যে হৃদ্রতা, এই যে আত্মার যে টানটা, আমি মনে করি এটা বাংলাদেশে আবার হওয়া উচিত। আগের মতো অনেক কমে গেছে। বাংলাদেশে আসার পর কি শোবিজ অঙ্গনের সাথে কোনো প্রোগ্রামে যাওয়া হয়, কিংবা তাদের সাথে তাদের কোনো ব্যক্তিগত ইভেন্টে যেটা হয় কি, আসলে এখনও অনেকে একটু কনফিউজড। আপনারা যদি মানে পারেন তাহলে এই জিনিসটা একটু ভালো করে প্রচার করেন যে রিচি আপা এখন দেশে থাকে, রিচি সোলাইমান এখন দেশে থাকে। কারণ হচ্ছে যে সবাই মনে করে যে আমি আমেরিকায় না, আমি দেশে। আমার ফেসবুকে দেখে সবাই কখনো দেখছে আমেরিকার ছবি, কখনো দেখছে বাংলাদেশের ছবি, কখনো দেখছে জাপানের ছবি। আমি একটু ট্রাভেল করি বেশি, বাচ্চাদের নিয়ে ঘুরতে পছন্দ করি, তোমার ভাইয়া খুব পছন্দ করে ঘুরতে, সেই কারণে সবাই একটু কনফিউজ থাকে। বাট আমি এই জন্য এখানে আবারও বলছি, আমি এখন বাংলাদেশে থাকি, স্থায়ীভাবে থাকি। আমি বিদেশে বেড়াতে যাই, ভ্যাকেশন করতে যাই। নিউ ইয়র্ক আমার সেকেন্ড হোম, সেখানে আমি আমার বাচ্চাদের নিয়ে একটা লম্বা সময় কাটাই সামার ভ্যাকেশনের টাইমে। বাট আমি দেশে থাকি, যেহেতু অনেকে জানে না, যে কারণে হয়তো অনেক দাওয়াত মিস হয়ে যায়, বা কাজের ক্ষেত্রে দেখা যায় কোনো একটা ক্যারেক্টারের জন্য কেউ বলে রিচি আপা তো দেশে নাই, আবার অনেকে বলে না না উনি দেশে। সো এই কনফিউশনগুলো কাজ করে। হ্যাঁ, এখনো কি অভিনয় করার ইচ্ছা জাগে? ভালো ক্যারেক্টার হলে অবশ্যই করব। সামনের মাসেই আমি একটা শুটিং করছি, আমি আর ফারিন। এটা রাফাতের ঈদের নাটক, ইমরাউল রাফাত। আমি আর ফারিনের উপরেই গল্পটা, দুটা যাকে নিয়ে গল্প। সো ইনশাল্লাহ এই তো কাজ আবার করছি। আমি আমেরিকা যাওয়ার আগে কলকাতা থেকে RTVর OTTর জন্য আমরা একটা ওয়েব ফিল্ম করে আসলাম, গিরগিটি নাম, যেখানে সমস্ত কলকাতার শিল্পী ছিল, বাংলাদেশ থেকে শুধু আমি একা ছিলাম। ভেরি সুন ওটা চলে আসবে। আপু, আপনার শুরু হয়েছে বিটিভির মাধ্যমে, তখন কিন্তু এত টেলিভিশনের ছিল না, স্যাটেলাইট চ্যানেল ছিল না, একটা মাধ্যমে যেন দর্শক খুব করে কাজগুলো দেখতো, জাজ করার সুযোগ থাকতো। এখন অনেক চ্যানেল আসছে, তার মধ্যে এখন একটা প্ল্যাটফর্মও চেঞ্জ হয়েছে, নাটক সিনেমা, এর মাঝে আছে OTT প্ল্যাটফর্ম, যেখানে যারা কাজ করছেন অনেক অভিনেতা অভিনেত্রী আসছে। এই মাধ্যমটাকে আপনি কীভাবে দেখেন? এই মাধ্যমটাকে আমি অবশ্যই পজিটিভলি দেখি। কারণ হচ্ছে যে বিনোদন জগতে, মিডিয়া জগতে যত মাধ্যম আসবে ততই ভালো, কিন্তু দুইটা জিনিস এনশিওর করতে হবে। এক, সেখানে যেন কোয়ালিটি থাকে, এবং দুই, সেখানে যেন সিন্ডিকেট না হয়ে যায়। আমি খুব ওপেন কথা বলি, এই জন্য আমাকে অনেকে অপছন্দ করতে পারে, কিন্তু আমি বলতে পছন্দ করি। কেন আমি পছন্দ করি? কারণ আমার আসলে ইটস নট মাই ব্রেড অ্যান্ড বাটার এনিমোর। সো আমি খুব ওপেন কথা বলি। সিন্ডিকেট হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? কারণ এই জায়গাটাকে এরকম করে চাপানো যাবে না। এই জায়গাটাকে প্রসার, এটাকে খুলে দিতে হবে, এক্সপোজার বাড়াতে হবে। আমাদের দেশে এখনও অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। তোমরা গুনে দেখো তো কয়জন আর্টিস্ট OTTতে কাজ করছে, তুমি ঘুরে ফিরে এক মুখ দেখবা। এটা কেন? এই প্রশ্ন আমার সবার কাছে, জার্নালিস্টদের কাছে, আমার OTTর যারা চ্যানেলগুলো আছে তাদের কাছে, এবং শিল্পী থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, রাইটার থেকে শুরু করে, প্রডিউসার থেকে শুরু করে, আমার সবার কাছে এই কোয়েশ্চেন, কেন ঘুরে ফিরে আমরা OTTতে একই মুখ দেখছি? ইটস নট মি, আরও অনেক, আমাদের তারিন আপুর মতো একজন ভালো আর্টিস্ট, তাকে আমরা এখন পর্যন্ত একটা ভালো OTTতে দেখিনি। আমাদের বিপাশা আপু, সৌমি আপু, তানিয়া আপু, আরও অনেকে আছে। অপি আপু কয়টা OTT করেছে? অপি আপুর মতন একজন অ্যাক্টরকে আমরা OTTতে পাই না। আফজাল আঙ্কেলের মতো, আফজাল ভাইয়ের মতন একজন এত ভালো শক্তিমান অভিনেতা, ওনাকে আমরা OTTতে পাই না। এনাদেরকে কেউ কাজে লাগাচ্ছে না। ঘুরে ফিরে একটা সিন্ডিকেটের মতো ওই OTTতে একই ঘুরে ফিরে মুখ দেখছি, যেটা আমি মনে করি, আমি কাউকে ছোট করছি না, যারা কাজ করছে খুবই ভালো, কিন্তু আমি মনে করি একটা ইন্ডাস্ট্রিতে যত শিল্পীরা কাজ করবে, ইন্ডাস্ট্রি তত বড় হবে। ইন্ডাস্ট্রি যত বড় হবে, তত সেখানে কর্মসংস্থান তৈরি হবে, তত মানুষ ভালোভাবে বাঁচবে, শিল্পও বাঁচবে। নাহলে শিল্প পেছাবে, আমরাও দিনে দিনে পেছাবো। তো আমি অনেক ওপেন কথা বলি, কেউ রাগ করো না। আপু, এই সিন্ডিকেটের প্রসঙ্গ ধরে বলতে চাই, আপনি কখনো সিন্ডিকেটের শিকার হয়েছেন? এই যে এগুলো তো আসলে আমরা সিন্ডিকেটের শিকারই।
এখন যে এই যে হচ্ছে ধরো যে কেউ আমাদেরকে নিয়ে কি ধরো যে রানী মুখার্জিকে নিয়ে কিছুদিন আগে একটা ছবি হলো মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এটা একদম রানী মুখার্জির বয়স নিয়ে ওর মাতৃত্ব নিয়ে একটা গল্প। আমাকে নিয়ে কি কেউ ভাবছে এরকম? অপি আপুকে নিয়ে কেউ ভাবছে এরকম? না। ঈশিতাকে নিয়ে শ্রাবন্তী তো দেশে নাই, বাট তারপরও ভাবছে, কেউ ভাবছে। সেই ওই একটা জায়গায় হচ্ছে ভাবনা ঘুরপাক খাচ্ছে। তাহলে তো আমরা সবাই তো সিন্ডিকেটের শিকার, তাই না? এটা